আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত সপ্তম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে দিল্লি সুলতানি, এই অধ্যায় থেকে বাছাই করা 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। মনে রাখবে, এই ভিডিওতে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই প্রায় প্রত্যেক বছর পরীক্ষাতে প্রশ্ন আসে। সুতরাং বুঝতেই পারছো যে এই প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ। 1 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারোনি, তাদের জন্য আমি এই ভিডিওটার ডেসক্রিপশনে ভিডিওর লিংক দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে ভিডিওটা দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। প্রথমে রয়েছে 2 নম্বরের প্রশ্নের উত্তর। 1 দাগের প্রশ্ন, দক্ষিণ ভারতে সুলতানি সাম্রাজ্যের বিস্তার ঘটান কে? এই অভিযানে তাকে কে সাহায্য করেছিল? উত্তর হবে আলাউদ্দিন খলজি, এবং সাহায্য করেন তার সেনাপতি মালিক কাফুর। এটা পূর্ণ বাক্যে উত্তর লিখে নেবে। 2 দাগের প্রশ্ন, আলাউদ্দিন খলজির সময়ে বাজার দর তদারকির জন্য কি কি নামের রাজ কর্মচারী নিয়োগ করা হয়েছিল? উত্তর হবে আলাউদ্দিন খলজির আমলে দিল্লিতে 4টি বড় বাজার ছিল। এসব বাজারে খাদ্যদ্রব্য, ঘোড়া, কাপড় ইত্যাদি বিক্রি হতো। বাজার দর তদারকির জন্য শাহানা ই মান্ডি ও দেওয়ান ই রিয়াসত নামে রাজ কর্মচারী নিয়োগ করা হয়েছিল। 3 দাগের প্রশ্ন, আলাউদ্দিন খলজি কেন সিরি শহরটি তৈরি করেছিলেন? উত্তর হবে আলাউদ্দিন খলজির সময়ে দিল্লি দুবার আক্রান্ত হওয়ায় সুলতান বিরাট সৈন্যবাহিনী গড়ে তোলেন। এই সৈনিকদের থাকবার জন্য সিরি নামে নতুন শহর তৈরি হয়। 4 দাগের প্রশ্ন, খলজি বিপ্লব কাকে বলে? উত্তর হবে 1290 খ্রিস্টাব্দে জালাল উদ্দিন ফিরোজ খলজি বলবনের বংশধরদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে সুলতান হন। এই ঘটনাকে খলজি বিপ্লব বলা হয়। এর ফলে দিল্লিতে ইলবারি তুর্কি অভিজাতদের ক্ষমতা চলে যায়। তার বদলে খলজি তুর্কি ও হিন্দুস্থানীদের ক্ষমতা বেড়ে গিয়েছিল। 5 দাগের প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? উত্তর হবে 1526 খ্রিস্টাব্দে বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির। মনে রাখবে, এই যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত হয়। বাবর এই যুদ্ধে তুর্কিদের থেকে শেখা রুমি কৌশল ব্যবহার করেছিল। 6 দাগের প্রশ্ন, কারা রাজিয়ার সমর্থক ও কারা তাঁর বিরোধী ছিল? উত্তর হবে রাজিয়ার সমর্থক ছিলেন সেনাবাহিনী, অভিজাতদের একাংশ ও দিল্লির সাধারণ লোকেরা। প্যারা চেঞ্জ করে লিখবে রাজিয়ার বিরোধী ছিলেন দিল্লির বাইরে থাকা তুর্কি অভিজাতরা ও রাজপুত শক্তিরা। 6 দাগের প্রশ্ন, জিজিয়া কর বলতে কি বোঝায়? এটা 2 নম্বরের প্রশ্ন হিসেবেও আসতে পারে, আবার 3 নম্বরের প্রশ্ন হিসেবেও আসতে পারে। যদি 2 নম্বরের প্রশ্ন হিসেবে আসে তাহলে প্রথম প্যারাটুকু লিখবে, আর যদি 3 নম্বরের প্রশ্ন হিসেবে আসে তাহলে পুরো উত্তরটাই লিখবে। উত্তরে লেখো, অমুসলমান প্রজাদের কাছ থেকে মুসলমান শাসকরা যে কর আদায় করতেন তাকে জিজিয়া কর বলে। এটি ছিল একটি মাথাপিছু কর। এর বিনিময়ে অমুসলমানদের জীবন, ধর্ম পালনের অধিকার ও সম্পত্তির সুরক্ষা দেওয়া হতো। খ্রিস্টীয় 8ম শতকে আরবের সেনাপতি মোহাম্মদ বিন কাসিম সিন্ধু প্রদেশে প্রথম জিজিয়া কর চালু করেছিলেন। 2 নম্বরের প্রশ্ন হিসেবে আসলে এইটুকু লিখবে, বাকিটুকু লিখে নাও। দিল্লি সুলতানিতে ব্রাহ্মণ, নারী, নাবালক ও দাসদের জিজিয়া দিতে হতো না। সন্ন্যাসী, অন্ধ, খঞ্জ ও উন্মাদ ব্যক্তিরা যদি গরিব হতেন তবে তাদেরকেও জিজিয়া দিতে হতো না। আলাউদ্দিন খলজি খরাজের সঙ্গেই জিজিয়া নিতেন। তার উদ্দেশ্য ছিল প্রভাবশালী অমুসলমান ব্যক্তির আর্থিক ও রাজনৈতিক ক্ষমতা কমানো, কারণ সুলতান ভাবতেন তারাই সাম্রাজ্যের মধ্যে অসন্তোষ ও বিদ্রোহের জন্ম দিত। 8 দাগের প্রশ্ন, তুরস্ক দণ্ড বলতে কি বোঝো? উত্তরে লিখবে জিজিয়া করের মতো এক ধরনের কর কোনো হিন্দু রাজাও চালু করেছিলেন। এই কর চাপানো হতো তুর্কি বা মুসলমান প্রজাদের উপর, তাই এই করকে বলা হতো তুরস্ক দণ্ড। 9 দাগের প্রশ্ন, সিজদা ও পাইপস কি? উত্তরে লিখবে সিজদা ও পাইপস
এ দুটি ছিল পারসিক প্রথা। বলবন নিজেকে পারস্যের কিংবদন্তি নায়কের বংশধর ভাবতেন। রাজ দরবারে তিনি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান পালন করতেন। সিজদার অর্থ হলো সুলতানকে সাষ্টাঙ্গ প্রণাম করা, আর সুলতানের পদযুগল চুম্বন করাকে বলা হতো পাইপস। এগুলো ছিল সুলতানের সার্বভৌম ক্ষমতার প্রতীক। 10 দাগের প্রশ্ন, বিজয়নগর রাজ্যটি কারা কোথায় প্রতিষ্ঠা করেন? উত্তরে লিখবে সঙ্গম নামের এক ব্যক্তির ছেলেরা 1336 খ্রিস্টাব্দে তুঙ্গভদ্রা নদীর তীরে বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা করেন। এটা পূর্ণ বাক্যে উত্তরে লিখে নেবে। 11 দাগের প্রশ্ন, সুলতান ও সুলতানি শব্দ দুটি ব্যাখ্যা করো। উত্তরে লিখবে দিল্লিকে কেন্দ্র করে আইবক সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন। সুলতান একটি উপাধি। তুর্কি শাসকরা অনেকেই এই উপাধি ব্যবহার করতেন। আদতে আরবি ভাষায় সুলতান শব্দের মানে কর্তৃত্ব, ক্ষমতা এইসব। যে অঞ্চলের মধ্যে সুলতানের কর্তৃত্ব চলতো তাকে বলা হয় সুলতানত বা সুলতানি। দিল্লিকে কেন্দ্র করে ভারতবর্ষের সুলতানদের ক্ষমতা ও কর্তৃত্ব বজায় ছিল, তাই তার নাম দিল্লি সুলতানি বা সুলতানত। 12 দাগের প্রশ্ন, কৃষ্ণদেব রায় কোন রাজ্যের এবং কোন বংশের রাজা ছিলেন? উত্তর হবে বিজয়নগর রাজ্যের এবং তুলুভ বংশের। এটা পূর্ণ বাক্যে উত্তর লিখে নেবে। 13 দাগের প্রশ্ন, দিল্লির সুলতানি শাসনের সময়কালকে তুর্কো আফগান যুগ বলা হয় কেন? উত্তরে লিখবে দিল্লির সুলতানি শাসনের সময়কালকে তুর্কো আফগান যুগ বলা হয় কারণ এই সময়ে দিল্লির সিংহাসনে প্রধানত তুর্কি ও আফগান বংশের শাসকরা রাজত্ব করেছিলেন। 2, প্রথম দিকের সুলতানরা ছিলেন তুর্কি বংশোদ্ভূত, যেমন কুতুবউদ্দিন আইবক। 3, পরবর্তী সময়ে আফগান বংশের শাসকরা, বিশেষ করে বহলোল লোদি ও লোদি বংশের অন্যান্য শাসকরা ক্ষমতায় আসেন। প্যারাচেঞ্জ করে একসাথেই লিখবে, তাই তুর্কি ও আফগান উভয় বংশের শাসনের কারণে দিল্লির সুলতানি যুগকে তুর্কো আফগান যুগ বলা হয়। 14 দাগের প্রশ্ন, তুর্কি অভিজাতরা কেন রাজিয়ার বিরোধিতা করেছিল? উত্তরে লিখবে তুর্কি অভিজাতরা রাজিয়ার বিরোধিতা করেছিল কারণ রাজিয়া একজন মহিলা শাসক ছিলেন, তাই তৎকালীন তুর্কি অভিজাতরা তাঁকে সুলতান হিসেবে মেনে নিতে চায়নি। 2, রাজিয়া তুর্কি অভিজাতদের প্রভাব কমিয়ে নিজের ক্ষমতা শক্তিশালী করার চেষ্টা করেছিলেন। 3, তিনি অতুর্কি ব্যক্তিদের ও উচ্চ পদে নিয়োগ করেছিলেন, যা তুর্কি অভিজাতদের অসন্তুষ্ট করেছিল। এবারে চলে আসছি 3 নম্বরের প্রশ্নে। এখানে 1 দাগের প্রশ্নে বলা হচ্ছে সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কি ছিল? এটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর সাথে এই অংশটুকু আসতে পারে যে তিনি কিভাবে এই সমস্যার সমাধান করেছিলেন। এটা অত্যন্ত মনোযোগ সহকারে পড়বে। প্রথমে বক্স করে পয়েন্ট করবে ইলতুৎমিশের সমস্যা, এই পয়েন্টের আন্ডারে লিখবে ইলতুৎমিশের সময় দিল্লি সুলতানির সামনে প্রধান 3টি সমস্যা ছিল। 1, কিভাবে সাম্রাজ্যের মধ্যে বিদ্রোহী শক্তিকে দমন করা যাবে। 2, কিভাবে মধ্য এশিয়ার দুর্ধর্ষ মঙ্গল শক্তিকে মোকাবিলা করা যাবে। 3, কিভাবে সুলতানিতে একটি রাজবংশ তৈরি করা যাবে যাতে তার মৃত্যুর পরে তার উত্তরাধিকারী গোলমাল ছাড়াই সিংহাসনে বসতে পারে। সমাধান এই পয়েন্টের আন্ডারে লিখবে। দেখো, সমাধান অংশটুকু যদি প্রশ্নে আসে তাহলেই লিখবে, যদি প্রশ্নে না আসে তাহলে লেখার কোনো দরকার নেই। তো পয়েন্ট করো সমাধান, এই পয়েন্টের আন্ডারে লেখো সমস্যার সমাধানের জন্য ইলতুৎমিশ 1, ক্রমাগত যুদ্ধ করে বিদ্রোহীদের দমন করেন। 2, তিনি কৌশল করে মঙ্গলদের সঙ্গে সরাসরি যুদ্ধ করার সম্ভাবনা এড়িয়ে যান। 3, এছাড়া তিনি একটি রাজবংশ তৈরি করে যেতে পেরেছিলেন। দিল্লির জনসাধারণের মনে তিনি বংশগত শাসনের একটি ধারণা তৈরি করতে পেরেছিলেন। 2 দাগের প্রশ্ন, হোসেন শাহী ও ইলিয়াস শাহী আমলে বাংলার সংস্কৃতির উন্নয়ন সংক্ষেপে উল্লেখ করো। উত্তরে লিখবে হোসেন শাহী ও ইলিয়াস শাহী আমলে বাংলার সংস্কৃতির উন্নয়ন হয়েছিল। যেমন 1, এই সময়ে বাংলা ভাষা ও সাহিত্য, স্থাপত্য প্রভৃতি ক্ষেত্রে উন্নয়ন হয়। 2, এই সময়ের সুলতানরা ছিলেন অন্য ধর্মমত বিষয়েও উদার। 3,
সুলতানদের ধর্মীয় উদারতা বাংলায় সব ধর্মের মানুষকে কাছাকাছি আসতে সাহায্য করেছিল। 4, এই সময়েই বাংলায় শ্রী চৈতন্যের নেতৃত্বে ভক্তিবাদের প্রচার শুরু হয়। 3 দাগের প্রশ্ন, বিদেশি পর্যটকরা বিজয়নগর রাজ্যের কিরূপ বর্ণনা দিয়েছেন? উত্তরে লিখবে, বিজয়নগর সাম্রাজ্যে বহু বিদেশি পর্যটক আসেন। এদের মধ্যে ছিলেন ইতালির পর্যটক নিকোলো কন্টি, পারস্যের দূত আব্দুর রাজ্জাক, পর্তুগিজ পর্যটক পেজ ও নুনিজ, দুয়ার্তে, বারবোসা প্রমুখ। এরা সকলেই বিজয়নগরের সম্পদ দেখে বিস্মিত হন। বিজয়নগর শহরটি 7টি প্রাচীর দিয়ে ঘেরা ছিল। কৃষিই ছিল জনসাধারণের প্রধান জীবিকা। কৃষির উন্নতির জন্য জলসেচের সুবন্দোবস্ত ছিল। ভূমি রাজস্বই ছিল রাজ্যের প্রধান আয়। কৃষি ছাড়াও ব্যবসা বাণিজ্য এবং শিল্পক্ষেত্রে যথেষ্ট উন্নতি ঘটেছিল। পর্তুগিজদের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক যোগাযোগ ছিল। তবে পর্যটকরা একথাও বলেছেন যে ধনী ও গরিবদের জীবনযাপনে অনেক তফাৎ ছিল। 4 দাগের প্রশ্ন, দাগ ও হুলিয়া ব্যবস্থা কি? উত্তরে লিখবে, দিল্লির সুলতান আলাউদ্দিন খলজি সেনাবাহিনীতে শৃঙ্খলা বজায় রাখা ও দুর্নীতি রোধ করার জন্য দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেন। 1, দাগ ব্যবস্থা। এই পয়েন্টের আন্ডারে লিখবে, সৈন্যদের ঘোড়ার গায়ে সরকারি ছাপ বা চিহ্ন দেওয়া হতো যাতে একই ঘোড়া বারবার দেখিয়ে বেতন নেওয়া না যায়। 2, হুলিয়া ব্যবস্থা। এই পয়েন্টের আন্ডারে লিখবে, প্রতিটি সৈন্যের নাম, চেহারা, উচ্চতা ও নানা শারীরিক বৈশিষ্ট্যের বিবরণ সরকারি নথিতে লিপিবদ্ধ করা হতো। ফলাফল এই পয়েন্টের আন্ডারে লিখবে বা প্যারা চেঞ্জ করে নিচে উপসংহার হিসেবেও লিখতে পারো, এই ব্যবস্থার ফলে সেনাবাহিনীতে জালিয়াতি ও দুর্নীতি কমে যায় এবং সুলতানের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হয়। 5 দাগের প্রশ্ন, ইকতা ব্যবস্থা বলতে কি বোঝো? এটা যদি 2 নম্বরের প্রশ্ন হিসেবে আসে তাহলে প্রথম প্যারাটুকু লিখবে, 3 নম্বরের প্রশ্ন হিসেবে আসলে পুরোটাই লিখবে। উত্তরে লেখো, দিল্লির সুলতানরা সাম্রাজ্যের আয়তন ক্রমশ বাড়িয়েছিলেন। নতুন অধিকার করা অঞ্চল থেকে রাজস্ব আদায় করা প্রয়োজন ছিল। সেখানে শান্তি বজায় রাখাও দরকার ছিল। সুলতানরা যেসব রাজ্য জয় করলেন সেই রাজ্যগুলি এক একটি প্রদেশের মতো ধরে নেওয়া হলো। এই প্রদেশগুলিকেই বলা হতো ইকতা। প্যারা চেঞ্জ করে লিখবে, ইকতার দায়িত্বে থাকতেন একজন সামরিক নেতা, তাকে বলা হতো ইকতাদার বা মুফতি বা ওয়ালি। এটাও কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। ইকতাগুলিকে ছোট ও বড় এই 2 ভাগে ভাগ করা হতো। ছোট ইকতার শাসক শুধু সামরিক দায়িত্ব পালন করতেন, আর বড় ইকতার শাসকদের সামরিক দায়িত্ব পালনের সাথে সাথে প্রশাসনিক দায়িত্বও পালন করতে হতো। সৈন্যবাহিনীর দেখাশোনা করা, বাড়তি রাজস্ব সুলতানকে দেওয়া, শান্তি শৃঙ্খলা বজায় রাখা ইত্যাদি দায়িত্ব বড় ইকতার শাসকদের নিতে হতো। ইকতাদাররা সম্পূর্ণভাবে সুলতানের নিয়ন্ত্রণে ছিলেন। যদি ইকতাদার সম্পর্কে লিখতে বলে তাহলে এই প্রশ্নের দ্বিতীয় প্যারার অংশটুকু লিখতে পারো। 6 দাগের প্রশ্ন, সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো। উত্তরে লিখবে, ইলতুৎমিশের সার্থক উত্তরাধিকারী ছিলেন সুলতান রাজিয়া। 2টি কারণে তার সময়কাল দিল্লির সুলতানিতে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল, যথা 1, সুলতান রাজিয়া ছিলেন দিল্লির মসনদে বসা প্রথম ও শেষ নারী। 2, এই সময় সুলতান ও তুর্কি অভিজাত অর্থাৎ চিহলগানির সদস্যদের মধ্যে সম্পর্ক জটিল আকার ধারণ করেছিল। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে, সুলতান রাজিয়া দক্ষতার সঙ্গে প্রশাসন পরিচালনা করেন এবং আইন শৃঙ্খলা বজায় রাখেন। তিনি শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করেন এবং প্রজাদের কল্যাণে কাজ করেন। তার দক্ষ শাসন ও প্রশাসনিক যোগ্যতার জন্য রাজিয়া মধ্যযুগীয় ভারতের অন্যতম উল্লেখযোগ্য শাসক হিসেবে পরিচিত।
সাত দাগের প্রশ্ন, আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার সম্পর্কে যা জানো লেখো। উত্তরে লিখবে, আলাউদ্দিন খলজি দিল্লি সুলতানির অন্যতম শক্তিশালী শাসক ছিলেন। তিনি সাম্রাজ্যের অর্থনীতি শক্তিশালী করতে বিভিন্ন সংস্কার গ্রহণ করেন, যথা এক, মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা। এই পয়েন্টের আন্ডারে লিখবে, তিনি শস্য, কাপড়, ঘোড়া, দাস দাসী সহ বিভিন্ন পণ্যের নির্দিষ্ট মূল্য নির্ধারণ করেন। দুই, বাজার নিয়ন্ত্রণ। এই পয়েন্টের আন্ডারে লিখবে, বাজার তদারকির জন্য শাহানা ই মান্ডি ও দেওয়ান ই রিয়াসত নামে বিশেষ কর্মকর্তা নিয়োগ করেন এবং ব্যবসায়ীদের উপর কড়া নজরদারি চালান। তিন, রাজস্ব সংস্কার। এই পয়েন্টের আন্ডারে লিখবে, কৃষকদের কাছ থেকে নিয়মিত ও সঠিকভাবে খাজনা আদায়ের ব্যবস্থা করেন। চার, মজুতদারি দমন। এই পয়েন্টের আন্ডারে লিখবে, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে মজুতদারি ও কালোবাজারি কঠোরভাবে দমন করেন। পাঁচ, রেশন ব্যবস্থা। এই পয়েন্টের আন্ডারে লিখবে, আলাউদ্দিন রেশন ব্যবস্থা প্রবর্তন করেন। প্রয়োজনের সময় প্রজাদের সুলতানের পক্ষ থেকে খাদ্যশস্য ও রোজের প্রয়োজনীয় জিনিস পরিমাণ মতো যোগান দেওয়া হতো। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে, এসব সংস্কারের ফলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে, রাজস্ব বৃদ্ধি পায় এবং বৃহৎ সেনাবাহিনী রক্ষণাবেক্ষণ করা সহজ হয়। আট দাগের প্রশ্ন, আমির, দুর্বাস ও খিলাত বলতে কি বোঝো? পয়েন্ট করবে আমির। এই পয়েন্টের আন্ডারে লিখবে, আমির হলো উঁচু বংশে জন্মানো বড়লোক ব্যক্তি। তবে দিল্লির সুলতানির ইতিহাসে শাসন কাজে নিযুক্ত বিশিষ্ট ব্যক্তিদের আমির বলা হতো। আমির শব্দের বহুবচন হলো ওমরাহ বা আমিরগণ। এরপরে বক্স করে পয়েন্ট করবে দুর্বাস। এই পয়েন্টের আন্ডারে লিখবে, দুর্বাস হলো স্বাধীন শাসনের প্রতীকদণ্ড। তারপর বক্স করে পয়েন্ট করবে খিলাত। এই পয়েন্টের আন্ডারে লিখবে, খিলাত হলো আনুষ্ঠানিক পোশাক। নয় দাগের প্রশ্ন, টিকা লেখো তুর্কান ই চিহলগানি। উত্তরে লিখবে, তুর্কান ই চিহলগানি কথার অর্থ 40 জন তুর্কি বা 40টি তুর্কি পরিবার। এটি ছিল দিল্লি সুলতানির শাসক ইলতুৎমিশ কর্তৃক গঠিত 40 জন শক্তিশালী তুর্কি অভিজাত আমিরের একটি দল। এরা খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে অত্যন্ত ক্ষমতাশালী হয়ে উঠেছিল। প্রশাসন ও সামরিক কাজে সুলতানকে সাহায্য করার জন্য এই গোষ্ঠী গঠিত হলেও পরবর্তীকালে তারা রাজনীতিতে ব্যাপক প্রভাব বিস্তার করে এবং সুলতানের নির্বাচন ও অপসারণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। তাই দিল্লি সুলতানির ইতিহাসে তুর্কান ই চিহলগানি ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। 10 দাগের প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধে বাবরের জয়লাভের কারণ কি? উত্তরে লিখবে, পানিপথের প্রথম যুদ্ধে বাবরের জয়লাভের কারণগুলি হলো, এক, রুমি যুদ্ধ কৌশলের ব্যবহার। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর তুর্কিদের থেকে শেখা রুমি যুদ্ধ কৌশল প্রয়োগ করেন, যা তাকে কৌশলগত সুবিধা দেয়। দুই, তীরন্দাজ ও গোলন্দাজ বাহিনী। এই পয়েন্টের আন্ডারে লিখবে, মুঘলদের ঘোড়সওয়ার তীরন্দাজ বাহিনী এবং কামান সজ্জিত গোলন্দাজ বাহিনী অত্যন্ত কার্যকর ছিল। তিন, প্রশিক্ষিত সৈন্য ও দক্ষ নেতৃত্ব। বাবরের সৈন্য সংখ্যা ইব্রাহিম লোদির তুলনায় কম হলেও তারা ছিল অধিক প্রশিক্ষিত ও যুদ্ধে পারদর্শী। বাবরও ছিলেন একজন দক্ষ সেনানায়ক। চার, ইব্রাহিম লোদির পরাজয় ও মৃত্যু। যুদ্ধে ইব্রাহিম লোদি নিহত হন, ফলে তার সেনাবাহিনী ভেঙে পড়ে এবং বাবর সহজে বিজয় লাভ করে। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে, এই জয়ের ফলে দিল্লি ও আগ্রায় মুঘল শাসন প্রতিষ্ঠিত হয় এবং ভারতে মুঘল সাম্রাজ্যের সূচনা ঘটে। 11 দাগের প্রশ্ন, মাহমুদ গাওয়ান কে ছিলেন? তার মৃত্যুর পর বাহমনি রাজ্যের পরিণতি কি হয়েছিল? বক্স করে পয়েন্ট করবে মাহমুদ গাওয়ানের পরিচয়। এই পয়েন্টের আন্ডারে লিখবে, হাসান গঙ্গু 1347 খ্রিস্টাব্দে বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেন। এই রাজ্যের শাসক তৃতীয় মোহাম্মদের মন্ত্রী ছিলেন মাহমুদ গাওয়ান।
তিনি ছিলেন সুদক্ষ যোদ্ধা এবং পরিচালক। মাহমুদ গাওয়ান বাহমনি রাজ্যের গৌরব বাড়িয়ে তুলেছিলেন। এরপর বক্স করে পয়েন্ট করবে মৃত্যুর পর রাজ্যের পরিণতি। এই পয়েন্টের আন্ডারে লিখবে মাহমুদ গাওয়ানের মৃত্যুর পর বাহমনি রাজ্যের কেন্দ্রীয় শাসন ভেঙে পড়ে। 5টি স্বাধীন সুলতানের উদ্ভব হয়, সেগুলি হলো আহমেদনগর, বিজাপুর, বেরার, গোলকোন্ডা ও বিদর। এবারে চলে আসছি 12 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে দিল্লির সুলতানদের কখন খলিফার অনুমোদন দরকার হতো। উত্তরে লিখবে দিল্লির সুলতানরা তাঁদের শাসনের বৈধতা ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য অনেক সময় খলিফার অনুমোদন গ্রহণ করতেন। বিশেষ করে কোনো নতুন সুলতান সিংহাসনে আরোহণ করলে অথবা তার শাসনের বৈধতা নিয়ে সন্দেহ দেখা দিলে খলিফার স্বীকৃতি প্রয়োজন হতো। খলিফার কাছ থেকে অনুমোদন পত্র লাভ করলে সুলতানের রাজনৈতিক মর্যাদা বৃদ্ধি পেত এবং মুসলিম প্রজাদের কাছে তার শাসন অধিক গ্রহণযোগ্য হতো। যদিও দিল্লির সুলতানরা বাস্তবে স্বাধীনভাবে শাসন করতেন, তবুও ধর্মীয় ও রাজনৈতিক বৈধতা অর্জনের জন্য তারা খলিফার অনুমোদনকে গুরুত্ব দিতেন। 13 দাগের প্রশ্ন, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ নীতি সম্পর্কে আলোচনা করো। উত্তরে লিখবে আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ সম্পর্কে জানা যায়। 1. দ্রব্যমূল্য নির্ধারণ। এই পয়েন্টের আন্ডারে লিখবে আলাউদ্দিন খলজির আমলে সুলতানের তরফ থেকে বাজারের সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম ঠিক করে দেওয়া হতো। 2. বাজার দর তদারকি। এই পয়েন্টের আন্ডারে লিখবে আলাউদ্দিন খলজির আমলে দিল্লিতে 4টি বড় বাজার ছিল। এই সব বাজারে খাদ্যদ্রব্য, ঘোড়া, কাপড় ইত্যাদি বিক্রি হতো। বাজার দর তদারকির জন্য শাহানা-ই মান্ডি, দেওয়ান-ই রিয়াসত নামে রাজ কর্মচারী নিয়োগ করা হয়। 3. শাস্তি ব্যবস্থা। এই পয়েন্টের আন্ডারে লিখবে সুলতানের ঠিক করে দেওয়া দামের বেশি দাম নিলে বা ক্রেতাকে ওজনে ঠকালে কঠোর শাস্তির ব্যবস্থা ছিল। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে পরিশেষে বলা যায় এই নীতির ফলে বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল থাকে। তাই আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ নীতি মধ্যযুগীয় ভারতের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার হিসেবে বিবেচিত হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।